কি সময়ে বাংলাদেশেও এখন নতুন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত যাচ্ছেন, ইতিমধ্যে হয়তোবা তাদের সাথে যোগাযোগ করছেন। আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের এটি শেষ ভ্রমণ বাংলাদেশের সরকারের টাকায়। ডোনাল্ড ট্রাম্পকেও নিশ্চয় জাতিসংঘ মহাসচিব বিরক্ত করার সাহস দেখান নাই। আমাদের কাছে কিন্তু এই অধিবেশনটা অন্যরকম। এই অধিবেশনকে কেন্দ্র করে নানা ধরনের রাজনৈতিক মেরুকরণও আমরা শুনতে পাচ্ছি, এবং সেখানে ডিম নিক্ষেপকে কেন্দ্র করে উত্তপ্ত নেট এবং বাংলাদেশ ও ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সহকর্মী প্রিয় সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, তিনি পুরো বিষয়টাকে নজরে রাখছেন, এবং যে মিজানকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মিজানকেও তিনি সবার আগে লাইভে নিয়ে এসেছেন। দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা অস্ট্রেলিয়াতে, ওয়াশিংটন ডিসি থেকে। জাতিসংঘের ইতিহাসে এই যে একটি অসাংবিধানিক সরকারের প্রতিনিধি হিসাবে অনেকটাই পাইরেটস বা একটি শব্দটা আমি ব্যবহার করি এখন বাংলাদেশে, বাংলা মার্জিত শব্দগুলো কোথায় জানি হারিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ইয়েও হচ্ছে না, মানে আমরাও শব্দগুলো মানুষের জন্য সহজভাবে বলাটাই এখন আমরাও শিখে গেছি, এটা সঠিক নয়। তাই বলছি আর কি, এটা অনেকটা মাস্তানির মতন ডক্টর ইউনূস করলেন। ডক্টর ইউনূসের যে এবার যে প্রতিনিধি নিয়ে এসেছেন, এটা কি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে, নাকি বাংলাদেশের যে যদি আমাদেরকে জাতি হিসাবে বলা হয় আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করে? অবশ্যই নয়। কারণ দেখুন, উনি নিজের মাসল প্রদর্শনের জন্য এবং বিশ্ব দরবারে তুলে ধরার জন্য যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, দেখো সবাই আমার সাথে এখানে, যদিও উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, যদিও তিনি কোনো রাজনৈতিক শক্তির সাহায্য নিয়ে ক্ষমতায় আসীন হননি, যদিও তিনি বাংলাদেশের মানুষের যে মৌলিক, বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের মালিকের যে জনগণের কোনো ভোট নিয়ে উনি ক্ষমতায় আসেননি, তথাপি উনি অনেকটাই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয় সংযোগ করে, একত্রিত করে, প্রেসার করে এবং বিভিন্ন সুযোগ দিয়ে, সুবিধা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জামাতে ইসলামের একজন সিনিয়র লিডার বা দুইজন সিনিয়র লিডার সহ ওনার পৃষ্ঠপোষকতায় তৈরি এনসিপির দুইজন কে সাথে নিয়ে উনি উপস্থিত হয়েছেন জাতিসংঘে। শুধু তাই নয়, তার সাথে উনি তার সরকারের যে সকল নিয়োগ প্রাপ্ত বাহিনীর সদস্য রয়েছেন, যেমন পররাষ্ট্রমন্ত্রী, যেমন প্রেস সচিব, যেমন প্রবাস মন্ত্রী ডক্টর নজরুল, মোহাম্মদ নজরুল, আসিফ নজরুল বলেন, এদেরকে সাথে নিয়ে উনি এসেছেন। এসে যেই বিষয়টা উনি ঘটিয়েছেন সেটা আরেকটা বিষয়, যে যাদেরকে উনি সাথে করে ওনারকে রক্ষা করার জন্য, রক্ষা কবচ হিসাবে অথবা রক্ষী হিসাবে যাদেরকে সাথে নিয়ে এসেছেন। কারণ এখানে কথাটা না বলা অনুচিত হবে, কিন্তু বললে লম্বা হয়ে যায়, কিন্তু তারপরেও বলি যে সকলেই জানেন যে ডক্টর ইউনূসের যে এই কুট চাল, একদম শিয়াল বুদ্ধি বলবো, অন্যভাবে না বলার আর উপায় নেই। এই শিয়াল বুদ্ধি করে উনি জানেন যে বিশ্বব্যাপী, বিলাতে হলো, জাপানে হলো, যেখানেই ইউনূসরা যাচ্ছে সেখানেই তাদেরকে প্রতিহত করা হচ্ছে, এবং সেখানেই তাদের তৈরি যে বাংলাদেশে যে একটা মবের মতন মানুষকে একসাথে করে কোনো অসম্মান করা, করা, সেই বিষয়টার মতন করে প্রতিবাদের একটা তারা বিশ্বব্যাপী গড়ে তুলেছে প্রতিবাদী মানুষেরা। সেখানে ডক্টর ইউনূস এই শিয়াল বুদ্ধি করলেন যে আমি যদি একা যাই, আমার তো সেখানে কোনো সাপোর্টার নেই,
কিন্তু যদি আমি ন্যাশনাল পার্টির কাউকে সাথে নিতে পারি, তাহলে অবশ্যই তারা আসবে অন্ততপক্ষে তাদের সাপোর্টের জন্য, যে তাদের লিডার এসেছে। অতএব সেখানে আওয়ামী লীগকে প্রতিহত করবে বিএনপি বা জামাত। তো লক্ষ্য করে দেখুন, আমরা যেহেতু এই কথাটাই বলছি, বিএনপির এখানে কোনো সুসংগঠিত সংগঠন যুক্তরাষ্ট্রে নেই, কারণ বিএনপির কোনো কমিটি নেই। এটা অনেকটা দুঃখজনক। আবার অনেকটা সুখজনক এই জন্য যে হ্যাঁ, তারা বলতে পারে যে আমরা প্রবাসের রাজনীতি করি না, কিন্তু তারা প্রবাসের রাজনীতি করছেন। তাদের নির্দিষ্ট কোনো কমিটি না থাকাতে সেখানে তারা নিজেদের ভিতরে অনেকটাই দেখলাম যে মিটিং এ, ভিডিওতে আমরা সরাসরি দেখেছি যে সেখানে অনেকটা কোন্দল, হাতাহাতি, মারামারি হয়েছে। তার ফলশ্রুতিতে যেটা ঘটেছে যে এয়ারপোর্টে তারা কোথায়, কোন জায়গায় এই ওনাকে ইয়ে করবেন, স্বাগতম জানাবেন, সে সকল নির্দিষ্ট জায়গাগুলো তারা আসলে জানতো না। অর্থাৎ না জানার ফলশ্রুতিতে তাদের মহাসচিবকে তারা আসলে স্বাগতম জানাতে পারেনি সশরীরে উপস্থিত থেকেও। কিন্তু এখানে আরেকটা বিষয় পরিলক্ষিত করতে, সেটা হলো যে ডক্টর ইউনূস এদেরকে সাথে নিয়ে এবং এক বাংলাদেশের মানুষের করের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করে, সকলকে বিজনেস ক্লাসে, আমরা ছবিতে দেখেছি, এটা আমাদের 18 কোটি মানুষ যেখানে এখন গত 14 মাস ধরে তাদের ইনকাম নেই, সেখানে ওনারা বা রাষ্ট্রীয় টাকা খরচ করে বিজনেস ক্লাসে চড়ে তাদেরকে নিয়ে এসে এয়ারপোর্টে ওনাদেরকে ছেড়ে ডক্টর ইউনূস সরকারি প্রোটোকল নিয়ে দিয়ে তার সাথে সরকারের যে অংশ যারা আসিফ নজরুল এবং তার পিয়ন টিয়ন সকলকে সাথে নিয়ে ওরা সরকারি প্রোটোকলে বের হয়ে যায়, কিন্তু জনরোষের সামনে রেখে যায় এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যারা সাথে ছিলেন। আরেকটি বিষয় এখানে তুলে ধরতে চাই, সেখানে লক্ষ্য করুন, যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আসলে জামাত অধিষ্ঠিত, সেখানে কি করা হলো, জামাত আগে থেকেই জানে তাদের নেতৃবৃন্দ কোন টার্মিনালে, কোন গেট দিয়ে কখন বের হচ্ছে, এবং তারা নিজেরা এমন ভাবে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যে সেখানে আসলে আপনি কোনো প্লেকার্ড ছিল না, মিছিল ছিল না, একসাথে ছিল না, তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল ভিতর থেকে, তাদের নিজেদের লোক ছিল বাংলাদেশ এয়ারপোর্টে যেরকম, বিমানে যেরকম, এখানেও এই এয়ারপোর্টের ভিতরে। এবং তাদের যোগাযোগের মাধ্যমে যখন তারা যখন বুঝতে পারলো বা জানলো যে তাদের দুইজন বা নেতৃবৃন্দ এখন বের হবে 4 নম্বর গেট দিয়ে, ঠিক তখনই হুড় করে তারা 100-র উপরে জামাত নেতা কর্মীরা একত্রিত হয়ে তাদের নেতৃবৃন্দদেরকে দ্রুততম সময়ে গাড়িতে উঠে তারা চলে যায়। এবং সেটার কোনো ছবি নাই, ভিডিও নাই, কিছু দেখাও যায়, যেসবগুলো আমাদের কাছে আছে সেসবগুলো ফুটেজ, এয়ারপোর্টের ফুটেজ থেকে দেখুন, লক্ষ্য করে দেখবেন, সেখানে বিএনপির মহাসচিব এবং ওই এনসিপির ওদেরকে যে ওরা এমন হাসি মুখে বের হয়ে আসলেন, কিন্তু সেখানে ইতিমধ্যে অপেক্ষা করছে তাদের বাংলাদেশে যারা ইউনূস বিরোধী স্লোগান দিতে গেল। তারপর আমরা লক্ষ্য করলাম একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য, সেটা হলো যে আমি কি লাইনে আছি এখনো? আচ্ছা, সেখানে একটা বিষয় খুবই প্রণিধানযোগ্য, দেখা গেল যে যারা সেখানে ডিম নিক্ষেপ করছে তাদের মাঝ থেকে একজনকে শোনা গেল বলতে আপাকে না, এই মেয়েটার নাম আমি শুধু ভুলে যাই, জারা বোধহয় বা জারাকে যাতে ইয়ে করা না হয়, আঘাত করা না হয়, মিছিল বা যারা প্রতিবাদ করতে গেল তাদের মাঝ থেকে এটা বলা হলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক শিষ্টাচারের, কিন্তু এর সাথে সামাজিক মাধ্যমে ছয়লাভ হয়ে গেল হাজার ফুটেজ গত 14 মাসের, যে বাংলাদেশের মেয়েদের উপর এই ইউনূস গংরা কি ধরনের অত্যাচার করেছে। এবং আমরা অন্তর্বাসের কথা জানি, যে সবগুলো প্রদর্শন করা হয়েছে, চুরি করা হয়েছে। ঠিক সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো এমনকি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে হাতের নাগালে পেয়েও তাকে ডিম মারা হয়নি। যেই ছেলেটার কথা আমরা বলছি, যাকে গ্রেফতার করা হয়েছিল, সে কিন্তু একদম সব ভিডিওতে তাকে দেখতে পাচ্ছি
দেখলাম যে মির্জা ফখরুলের সাথে সাথে সে যাচ্ছে, কিন্তু সে তাকে কোনো ধরনের কটূক্তিও করেনি এবং তার উপরে কোনো ধরনের ডিম নিক্ষেপ করা হয়নি। এটা একটা নিদর্শন, এটা বুঝতে হবে। এটা নিয়ে দীর্ঘ অ্যানালাইসিসের প্রয়োজন যে রাজনীতি যারা করেন, আমরা রাজনীতিকদের কাছ থেকে রাজনীতি, আমি যেটা বলি পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি আমরা নিয়ে আসি তাদেরকে মানুষদেরকে দেখানোর জন্য, শোনানোর জন্য। এই বিষয়টা আসলে আমি গত 24 ঘন্টা আগে যে ঘটে গেল সেটা দেখানোর জন্য, বলার জন্য আমি উদ্বেগ ছিলাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলে শেষ করব, এই শেয়াল বুদ্ধির যিনি, যেটাকে মেটিকুলাসলি ডিজাইন বলেন উনি ইংলিশে, তিনি কিন্তু এই যে রাজনৈতিক দলের 6 জনকে নিয়ে আসলেন ওনার পাহারা দিতে, তাদের একজনকেও রাষ্ট্রসংঘ বলেন, জাতিসংঘ বলেন, তার ভিতরে পারমিশনও করানো হয়নি। এটা তো রাষ্ট্রের কাজ, কারণ আমি যখন রাষ্ট্রের মেম্বার, রাষ্ট্র এটার মেম্বার, তখন রাষ্ট্র যাদেরকে নমিনেট করবে, বলবে যে আমার সাথে যাবে, এবং রাষ্ট্র তাদেরকে এই রাষ্ট্র দিবে। এই যে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে কালচার, যে মাইন্ডসেট ডক্টর ইউনূসের, সেটা আবারও সামনে আসলো। আর জাতিসংঘের বিষয়টা বলি, এটা কলঙ্কিত, বাংলাদেশের ইতিহাসের এটা সবচেয়ে কলঙ্কিত ভিজিট। কারণ অন্তর্বর্তীকালীন কোন সরকার যার রাষ্ট্রপুঞ্জে বা জাতিপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই। সেখানে তার আন্তর্জাতিক ভাবে যে সবগুলো বাংলাদেশের সাথে, যে সকল সরকারের সাথে যে সকল বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে কথা বলতে হবে, তার কোনো নৈতিক বলবেন এবং নীতিগত ভাবেই হোক আর রাষ্ট্রীয় আইনই হোক, ওনাদের কোনো ধরনের এম্পাওয়ারমেন্ট নাই। কারণ তারা হলো, শব্দটি হলো ইন্টারিম, এবং সেটা অন দ্য টপ অফ দ্যাট, এই ইন্টারিম বাংলাদেশের সংবিধান অনুসারে নয়। আমি নেপালের উদাহরণ দিয়ে শেষ করছি। নেপালের ইন্টারিম গভর্নমেন্ট এত বড় আন্দোলনের পর তারা ক্ষমতা গ্রহণের সাথে সাথেই বা সেই আগেই যখন নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন, সেখানে আন্দোলন স্তীমিত হয়ে গেছে, এবং নেপালের প্রতিনিধিদের মধ্যে এরকম কোন নয় যে তারা রাষ্ট্রপুঞ্জে আসতেই হবে এই বিষয়টা নিয়ে। কারণ রাষ্ট্রকে যারা প্রতিনিধিত্ব করবে তারা হলে সেই দেশের জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে, এবং সেই জনগণ দ্বারা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই। অতএব এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে জাতিপুঞ্জ, রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘের ইতিহাসে, এবং আমরা এটা নিয়ে অনেক অনেক আলোচনা, এমনকি আমি মনে করি যে ইতিহাসে একদিন বিরাট সমালোচনার সম্মুখীন হবেন ডক্টর ইউনূস। ধন্যবাদ। দর্শকের আমরা হৃদয়, ছাত্রলীগ নেতা হৃদয় এবং যুবলীগ নেতা মিজানকে নিয়ে একটু পরে আসছি, মিস করবো। আপনার উদ্দেশ্যে প্রশ্ন এসেছে এখানে। এমডি কামরুল হাসান নামে একজন প্রশ্ন আপনাকে, জাতিসংঘের ভাষণে ট্রাম্প বললেন, সত্য সহজেই দৃশ্যমান, যদি স্বাধীনতা চান তাহলে নিজের দেশ নিয়ে গর্বিত হন, যদি গণতন্ত্র চান তাহলে সার্বভৌমত্ব ধরে রাখুন, আর যদি শান্তি চান তাহলে নিজ জাতিকে ভালোবাসুন। বিচক্ষণ নেতারা সব সময় তাদের দেশ ও জনগণের কল্যাণকে সামনে রাখেন। ভবিষ্যৎ বিশ্বায়নবাসীদের মালিকানায় নেই, ভবিষ্যৎ দেশপ্রেমীদের মালিকানায়, ভবিষ্যৎ সার্বভৌম এবং স্বাধীন জাতিদের হাতে। এ বিষয়ে জাহাঙ্গীর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ প্রশ্ন। আমি শুধু বলবো না, এই বিষয়টা আমি পড়েছি, শুনেছি এবং দেখলাম। মৌলিক বিষয়টা লক্ষ্য করে দেখবেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে, আমি শুধু আমার কথা নয়, আপনারা জরিপ করে দেখতে পারেন, আপনি এমনকি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখতে পারেন যে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মৌলিক কথা, সেটা হলো আমেরিকা ফার্স্ট।
এখন উনি গেলেন রাষ্ট্রসংঘে বা জাতিসংঘে গিয়ে কিন্তু উনি সরাসরি এই যেভাবে আপনি প্রশ্নটা পরে শুনিয়েছেন, সেখান থেকে আমি প্রত্যেকটা শব্দ শব্দ করে গিয়ে আলোচনা করতে পারি দীর্ঘ সময়। কিন্তু এই বিষয়টা হলো যে উনি রাষ্ট্রসংঘে গিয়ে প্রথমে বলেছেন এই জাতিপুঞ্জের কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর এমন কোন জায়গায় যেখানে কোনো শান্তির জন্য কাজ করা যায় সেখানে কিন্তু এই জাতিসংঘ কোনো কাজ করতে পারেনি। এটার জন্য অনেকটাই আমি বলবো যে দায়ী কিন্তু আবার এই 5 জন মেম্বার, 5 জন সদস্য যারা স্থায়ী কমিটি হিসাবে বলা হয়, যাদের ভেটো পাওয়ার রয়ে গিয়েছে, এবং তারা যেহেতু পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করে যায়। যেমন আমরা যদি উদাহরণ বলি প্যালেস্টাইনের কথা, সেখানে কোনো বিষয় নিয়ে আলোচনার আগেই দেখা যায় যে যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসে, আবার অন্যান্য যারা স্যাটেলাইট কান্ট্রি ছিল সোভিয়েত ব্লকে বা রাশিয়া, তাদের বিষয়ে রাশিয়া ভেটো দিয়ে বসে। এই প্যালেস্টাইন ইস্যু, গাজা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ এবারের জাতিসংঘ অধিবেশনে, কিন্তু প্যালেস্টাইনের প্রতিনিধি দলকে ভিসা দেয় নাই মার্কিন যুক্তরাষ্ট্র। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ভিডিওতে বক্তব্য পাঠিয়েছেন তার। যে এটা আমরা জানি, কিন্তু বিষয়টা যদি আইনের পরিভাষায় আমরা বলি, তাহলে যে চুক্তি আছে জাতিসংঘের সাথে যুক্তরাষ্ট্রের যে চুক্তি আছে, সেই চুক্তি অনুসারে বলা যায় যে এটা লঙ্ঘন, কারণ জাতিসংঘে কে আসবে সেটা নির্ধারণ যুক্তরাষ্ট্র করতে পারবে না। এটাই হলো আইনের একদম মৌলিক ভাষা। যুক্তরাষ্ট্রের মাটিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই অঞ্চলটাকে তাদেরকে স্পেশাল ভিসা দেওয়া হয়, এটাকে বলাই হয় জাতিসংঘের ভিসা, এবং সেই ভিসায় ওই জাতিসংঘের কেন্দ্রীয় অফিস থেকে নির্দিষ্ট একটি অঞ্চলের বাইরে তাদের ভ্রমণ অনেকটা না, সম্পূর্ণভাবেই বলা যায় যে এর ভ্রমণের অধিকার নেই। কিন্তু অনেকেই তার বাইরেও যান। আমি জানি না মাইলেজটা কত মাইলেজের কথা বলা হয়েছে, কিন্তু এটা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। আর এইবার যেটা ঘটলো, এটাও দুঃখজনক ঘটনা এই জন্যে, কারণ জাতিসংঘের ভিসা পাওয়ার জন্যে এটা তাদের স্পেশাল ভিসা ক্যাটাগরি, এবং সেই ক্যাটাগরিকে বাধা দেওয়ার বা না দেওয়াটা আন্তর্জাতিক যে এগ্রিমেন্ট, আন্তর্জাতিক বলছি, এটা শুধু ইন্টার বললে হবে না, মাল্টি ন্যাশনাল বলা উচিত। আমি যদিও এই টার্মটা আমি জানি না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা সেখানে উল্লেখিত রয়েছে যে জাতিসংঘের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হলো জাতিসংঘে যারা যে সকল রাষ্ট্র তাদের নমিনি পাঠাবেন বা তাদের মেম্বার পাঠাবেন ইয়ে করার জন্য, সেটাকে তাদেরকে ভিসা দিতে যুক্তরাষ্ট্র বাধ্য থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আরেকটি বিষয় রয়ে গেছে, সেটাও বলে রাখি, সেটাই ট্রাম্পের ওই নীতির কথা। এটা ট্রাম্পের নিজস্ব নীতি নয়, যুক্তরাষ্ট্রের নীতি হলো জাতিসংঘের সাথে আমাদের যত চুক্তি থাকুক না কেন, যদি আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আমরা যদি কোনো ব্যক্তিকে আমাদের নেশনের জন্য, মানে যুক্তরাষ্ট্রের জন্য সিকিউরিটি থ্রেট বা ন্যাশনাল থ্রেট হিসেবে মনে করে, তাহলে তারা ওই রাষ্ট্রকে রিকোয়েস্ট করতে পারে যে এই ব্যক্তিকে আমরা গ্রহণ করতে পারছি না। এটা কিন্তু জাতিসংঘের চুক্তিতে নেই, এটা হলো যুক্তরাষ্ট্রের নিজস্ব আইনে। তা যেমন কিছুদিন আগে আমরা জানি যে 2024 সনের হঠাৎ করে 2023 সনে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ম্যাথিউ মিলার ঘোষণা করলেন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি। সেখানে কিন্তু ম্যাট নামক আরেকজন সিনিয়র সাংবাদিক প্রতিবাদ করেছিলেন যে এটা নতুন কোনো ভিসা নীতি নয়, এই ভিসা নীতি এত সনে তৈরি, এবং আমেরিকাতে যারাই আসে তাদের সবাইকে এই স্ক্রুটিনির ভিতর দিয়ে যেতে হয়। এখন আপনি যা রিপিট করছেন যে বাংলাদেশের জন্য আপনারা স্পেশাল ভাবে দেখবেন, এটা অনেকটাই ঠিক থাকে। অতএব যেই কথাটা বলছি যে যুক্তরাষ্ট্র যেরকম একভাবে প্যালেস্টাইনিদেরকে বা প্যালেস্টাইন রাষ্ট্রের
প্রেসিডেন্ট সহ তাদেরকে এখানে ভিসা দেয়নি, সেটা যেমন আইনের লঙ্ঘন হবে, সেরকম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার স্বদেশ ভাবনায়, স্বদেশ চেতনায় আমেরিকাকে ফিরিয়ে আনার বা আমেরিকাকে গ্রেড করার যে পরিকল্পনা, সেখানে উনি নেটোরও প্রয়োজনীয়তা দেখেন না, সেখানে এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ওনার যে বা যুক্তরাষ্ট্রের যে সম্পৃক্ততা বা বলবো রাজনৈতিক সম্পৃক্ততা, সেসবগুলো উনি করতে চান। কারণ যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের মৌলিক বিষয়, যেখানে আমাদেরকে টাকা দিয়ে তোমাদের শান্তি আনতে হবে, সেখানে আমাদের থাকার প্রয়োজন নেই। অতএব এটাকে যদি আমরা হিসেবে ধরি, যে তার অর্থ হলো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজ দেশকে ভালোবাসার কথা উনি বলেছেন, সেটা যেরকম সত্য, এ থেকে আমরা একটা বিষয় নিতে পারি যে বাংলাদেশের মানুষ এখন যে বলবো ললেসনেস অবস্থায় রয়েছে, সেখানে বাংলাদেশের মানুষ এই ডোনাল্ড ট্রাম্পের এই কথা থেকে উজ্জীবিত হওয়ার অনেক কারণ রয়েছে। কারণ দেশকে যারা ভালোবাসবে তারাই প্রতিরোধ গড়ে তুলবে এবং তারাই এই অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে ফেলে দিয়ে একটি রাজনৈতিক সমাধান তথা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমার এই কথায় আবার কোনো ভুল বোঝার অবকাশ যাতে না থাকে, সেই জন্য বলে রাখি, বাংলাদেশে যেহেতু 2024 সনের জানুয়ারিতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ করা উন্মুক্ত ছিল এবং সেই নির্বাচনের ফলে যে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিলেন, সেই নির্বাচিত সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে পুশ করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে ধারাবাহিকতা বন্ধ আছে। যদি বলা হয় আইনগতভাবে কে বাংলাদেশের সরকার প্রধান, অবশ্যই আওয়ামী লীগের সভানেত্রী বা সভাপতি শেখ হাসিনা। তবে সময় গড়িয়ে গেল, সেই সুযোগে নিশ্চয়ই বাংলাদেশ আরেকটি গণতান্ত্রিক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নতুন একটি গণতান্ত্রিক ধারা শুরু করবে। নতুন বলতে এই বলছি যে মাঝে যে 14 মাস এখন চলে গেল, আরো 3-4-6 মাস যেটা উনি মনে করছেন, আমার মোলা ঝুলিয়েছেন যে নির্বাচন দিবেন, কিন্তু আমাদের সংশয় সেই নির্বাচন উনি নাও দিতে পারেন। ধন্যবাদ। আপনার উদ্দেশ্যে আরো দুটো প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে আপনি স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করার জন্য। আরেকটা প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চায় কিনা? আচ্ছা, ধন্যবাদ। শেষ প্রশ্নটা নিয়ে প্রথম বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ইনক্লুসিভ বা সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় কিনা, বিষয়টাতে যেতে হলে গত 5-10 বছরের স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের ভাষাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সেই ভাষায় তারা সবসময় বলতেন বাংলাদেশে সহ, এইভাবে বলবো, বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে তারা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন চায়। আমি 3টা শব্দ, ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ। কিন্তু আপনারা গত মাসে দেখেছেন বাংলাদেশে বর্তমানে, উনি অবশ্য এখন রিপ্লেসমেন্ট হয়ে যাবেন, বাংলাদেশে বর্তমানে যে চার্জ d'affaires রয়েছেন আমেরিকান এম্বাসিতে, তিনি সংবাদ সম্মেলনে বা গণমাধ্যমে বা নিউজে এসেছে, উনি বলেছেন বাংলাদেশে আমেরিকা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায়। ইনক্লুসিভ শব্দটা সেখান থেকে উধাও হয়ে গেছে। এখন আমরা যদি এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করি, বা আমি যাদের সাথে, বিশ্লেষকদের সাথে যাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দুইটি দল হয়ে গেছে, দুইটি মত পেয়েছি। প্রথম মতে বলেছেন যে এটা ইন্টেনশনালি তারা ইনক্লুসিভ বলছে না, এই জন্য যে ফ্রি এন্ড ফেয়ার হলেই যথেষ্ট। কারণ যুক্তরাষ্ট্রের যে সুযোগ সুবিধা বা যুক্তরাষ্ট্রের জন্য যে প্রয়োজন বাংলাদেশ, সেই প্রয়োজনে এই মুহূর্তে ইনক্লুসিভ না হলেও হবে। আরেক দল বলছেন না, এই বিষয়টার অন্য একটি দিক আছে। সেই দিকটি কি? সেই দিকটি হলো যে ফ্রি এন্ড ফেয়ার এর ভিতরেই কিন্তু ইনক্লুসিভ রয়ে গেছে। সেখানে আবার ইনক্লুসিভ শব্দটা যেহেতু আমি এইভাবে বলবো, জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে বলতেন স্লিপি বাইডেন। অতএব স্লিপি বাইডেনের আমলে যে সকল শব্দ প্রয়োগ, যেভাবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সকল শব্দগুলো ওনারা প্রয়োগ করতেন, নীতি পরিবর্তন হয়নি, কিন্তু সেন্টেন্সিং
আউটপুট কিভাবে হয় সেসবগুলো যাতে গতানুগতিক ওই বাইডেনের আমলের না হয়, সেই জন্য ওনাদের নিয়োগকৃত ব্যক্তিবর্গদেরকে বা ডোনাল্ড ট্রাম্পের নিয়োগকৃত মন্ত্রী এবং সচিব সবাই তাদের মতো করে, যাতে করে ডেমোক্রেটদের তৈরি করা ন্যারেটিভদের ব্যবহার না করে, তার পরিবর্তন বলছেন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। ফ্রি হতে হবে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে, ফেয়ার হতে হবে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, সেখানে আমি আবার বারবার বলার প্রয়োজন নেই তো যে আমাকে রাইস ভাত দাও, এরকম তো বলার প্রয়োজন নেই। এটাই হলো একটি বিশ্লেষণ, আরেকটি বিশ্লেষণ এরকম। অতএব বাংলাদেশে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায় কিনা সেটা নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করতে হবে যুক্তরাষ্ট্র আসলে কি চায়। কিন্তু আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি সহ আপনারা যদি প্রতিনিয়ত লক্ষ্য করেন যে বাংলাদেশের যে ইন্টারিম সরকার, উনি বাংলাদেশের জনগণ, এমনকি 2 বছরের শিশুকে পর্যন্ত অত্যাচার করা হচ্ছে, আমি শব্দগুলোও বলতে পারছি না, তাদের কথা না বলে বাংলাদেশে যে 3,420 জন পুলিশ অফিসার বা পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো বহুদেরকে, তাদের পরিবারের প্রতি সহানুভূতি না দেখিয়ে এই ডক্টর ইউনূস বাংলাদেশকে তার একটি কর্পোরেট বিজনেস হিসাবে সেখানে উনি চিফ হিসাবে বসেছেন। আর আমেরিকাতে এসে বাংলাদেশ বংশোদ্ভূত যে পুলিশ অফিসারকে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন তার পরিবারের সাথে উনি তার পুরা ওই যে রাজনৈতিক দলের যে মেম্বার গুলো তাদেরকে নিয়ে তাদেরকে দেখা করেছেন। এবং একটা শিশুর সাথে, আমি ছবিটা কালকে শেয়ার করেছি, যে একটা শিশুর সাথে ওনার ছবি, কিন্তু শিশুর দিকে উনি তাকানো নয়, উনি তাকানো ক্যামেরার দিকে। তার অর্থ উনি ফটো সেশন করছেন। এটা এই ভঙ্গিমাই তো বোঝা যায় যে এই লোকটাকে আমি নাম দিয়েছি হলো মনস্টার, এছাড়া অন্য কিছু ওনার সাথে যায় না। অতএব বাংলাদেশের মানুষের সাথে ওনার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা নেই, ইনক্লুডিং বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি নেতৃবৃন্দ আমার কথা শুনেন এখন বা ভবিষ্যতে, আপনাদের কাছে আমি যে বিষয়টা তুলে ধরতে চাই, ভুলে যাবেন না 15 বছর বা 16 বছর জুলাই 7 মাস 5 দিন যে আওয়ামী লীগের সরকার ছিল, তখন কিন্তু আপনারা এত বড় অপমানিত হননি যেইভাবে আপনাদের মহাসচিবকে ডক্টর ইউনূস সরকারি টাকায়, এটা প্রথম অনৈতিক বিষয়, কারণ আপনারা এখনো রাজনৈতিক দল সরকারের অংশ নন এবং আপনি সরকার এই জাতীয়তাবাদী দলের যে সাধারণ মহাসচিব, উনি রাষ্ট্রের বা আমাদের সরকারের কোনো অংশ নয়। অতএব সরকারের ওনাকে ঘুষ দেওয়ার মতন করে হলে যে অফারটা করা হয়েছিল, যেটা উনি গ্রহণ করেছেন, এটা অনৈতিক। তারপরে দেখুন, নৈতিক অনৈতিকের প্রশ্ন বাদ দিয়ে ওনাকে যখন এখানে নিয়ে আসা হলো, বাংলাদেশের বৃহত্তম 2টি দলের একজন মহাসচিবকে, তাকে কোন ধরনের ভিআইপি প্রটোকল না দিয়ে ডক্টর ইউনূস চলে গেলেন তার কাজে, ওনাকে রেখে গেলেন এয়ারপোর্টে। এই হলো বিষয়।